প্রাণ খুলে হাসির রাত আরো একবার, ক্যা বাত! তো সারাদিন কত টাকা রোজগার করলেন? প্রচুর, দারুণ ব্যবসা হয়েছে, চাকরিতে প্রমোশন, কিন্তু হাসলেন কতটা? আমাদের সেভিংস অ্যাকাউন্টে কিন্তু কতটা হাসি জমা পড়লো, আমরা তার ভিত্তিতেই ডিসাইড করি আমরা লাইফে সাকসেসফুল হলাম কি হলাম না। একদম। আমরা কি হলাম, টাকার গোলাম নাকি প্রাণ খুলে হাসলাম? তবে কাকু আজ কিন্তু আসলাম। ওকে। প্রাণ ভরে ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জার 8 পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। শুরু হয়ে গেল মিরাকেল। আর তার সঙ্গে একটু হই হুল্লোড় হবে আমাদের 4 মেন্টরের জন্য, ডক্টর কৃষ্ণেন্দু, অর্ণব, সঙ্গীত, শাওন। এবার লেটস ওয়েলকাম দ্য বুগি ম্যান। এবারের সিজনে প্রথমবার উনি পারফর্ম করতে আসছেন। প্লিজ ওয়েলকাম ঢাকা বাংলাদেশ থেকে রকিব খান। যে ফিলিংটা হচ্ছে না সেটা আমি বলতে পারবো না। আসসালামু আলাইকুম। আরে রাখেন আপনার। নমস্কার। রবার ব্যান্ড মিরাক্কেলের অডিশন থেকে শুরু করে এতদিন গ্রুমিং করার পর আমার মাথা থেকে অনেক কিছু বের হয়। মির্দা ভাবতেছেন যোগ বের হয়? হ্যাঁ। আরে না, দেখাইতেছি। क्या बात! ও বাবা, টুথব্রাশ! মেঘে ঢাকা তারা। দারুণ দারুণ। প্রত্যেক মাসে চুল কাটা বাবদ আমি 150 টাকা সেভ করি। এই টাকা দিয়ে কি করি? কি করি? আব্বার হাতে তুলে দিয়ে কই, এই নাও এই মাসের কামাই। সেই দিন রাস্তা দিয়ে হাইটে যাওয়ার সময় একটা সুন্দরী মেয়ে আমার চুলের প্রেমে পড়ে গেছে। তারপর সমস্যা হয়েছে কোথায়? কোথায়? পয়রা আর উঠতে পারে নাই, চুলের মধ্যে আটকে গেছে। সেই দিন চিড়িয়াখানায় বেড়াইতে গেছি, হাতি দেখতেছি, বাঘ দেখতেছি, ভাল্লুক দেখতেছি। এমন সময় চিড়িয়াখানার এক কর্মকর্তা এসে বলল, ভাই আপনি এই জায়গা থেকে বের হন। আমি বললাম টাকাতে টিকিট কাটছি, বাইরে যাবো কেন? লোকটা বলল চিড়িয়াখানার পশু পাখিরা আন্দোলন শুরু করছে। আমি বললাম কিসের আন্দোলন? পশু পাখিরা এই বলে আন্দোলন করতেছে যে আমাকে এই চেহারা নিয়ে যদি খাঁচার ভিতরে থাকি, ওই চুলালা বাইরে কে? The hanging guardian of Babylon. এই আমি একটা ছবি তুলছি তোমার। হ্যাঁ, একবার এদিকে তাকাও। থ্যাংক ইউ। ওয়েলকাম বলো। ওয়েলকাম। কেউ যদি আমার মুখে বাবা গো ডাক শুনতে চায় তাকে কি করতে হবে? কি করতে হবে? টাকা পয়সা কিছু লাগবে না, চুলের মধ্যে ঝুলা পড়লেই হবে। স্কুলে আমি যখন পড়া পারতাম না, স্যার আমাকে কি শাস্তি দিত? কি শাস্তি দিত? মাথাটারে ডাস্টার বানায় ব্ল্যাকবোর্ড মুছাই দিত। বাংলাদেশে ধনী আর গরিবের বৈষম্যটা কিসের মতো? কিসের মতো? আমার আর মিরাকেল 6 এর ইস্তিয়াক ভাইয়ের মতো। আমার মাথার উকুন শুভঙ্করদার মাথার উকুনকে ফোন করে কি বলবে? কি বলবে? কতদিন আর গরু মরায় থাকবি? আয় আফ্রিকান জঙ্গলে একটু ঘুরে যা। রনিদা, আজকে ফার্স্ট পারফরমেন্স আলাপ হলো, ভালো লাগলো, নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো হবে। অল দ্য বেস্ট।
শ্রীলেখা। চুলটা তো ডেফিনেটলি একটা আলাদাই বৈশিষ্ট্য, প্রথমেই মানে নজরটা ওখানেই চলে যাচ্ছে। পারফরমেন্স আরো ভালো হবে প্রথম হিসেবে, একটা তো ওয়ার্ম আপ, অন্যদের অনেকবার করে পারফরমেন্স হয়ে গেছে, ভালো হবে। পরান্দা। ভেরি গুড, প্রথম দিনে ভীষণভাবে আকর্ষণ সৃষ্টি করেছো, অল দ্য বেস্ট। এটা ভাল লাগছে আমার এটা করতে। মাথায় যখন চুলকুনি হয় ভীষণ রকমের অনেকের প্রবলেম হয়, তো এই চুল আমাদের কত সোজা হয়ে গেল। তুমি কি করে করো একটু দেখাও। আমার পেটটা ফুলে গেছে গ্যাসে ভরা বেলুন, আমার পেটটা ফুলে গেছে গ্যাসে ভরা বেলুন, আমার পেটটা ফুলে গেছে গ্যাসে ভরা বেলুন। লোকে যেমন চিড়িয়াখানা যায় ও তেমন যায় সেলুন। পাগলা চুটকে নে, পাগলা চুটকে নে, পাগলা চুটকে নে, চুটকে নে, চুটকে 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 নে। Amazing. Thank you so much. What a hair-raising performance. শুরুতেই একদম। আর এবার কৃষ্ণনগর নদিয়া থেকে প্লিজ ওয়েলকাম রাজেশ মন্ডল। শুভঙ্কর দা, আমি আপনারে মোটা বলতেছি না, কিন্তু কেউ যদি আমারে প্রশ্ন করে পৃথিবীর 1 নাম্বার ডিরেক্টর কিরা, আমি কমু তাগো মধ্যে প্রথম 3 জন আপনি। ফাজিল মামা বিশাল কুইরে, কোনো কাজকর্ম করে না। মামি রাইগে যায় বলতেছে কোনো কাজ করার ক্ষমতা নাই। ঠিক আছে, আজকের দিনটা কোনো একটা মন্দিরে যায় ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করে প্রার্থনা করো গা, ভগবান আমার জন্য এই কুইরামি সবটা সুইটা যায়, আমি জন্য ভালোভাবে কাজকর্ম করতে পারি। তো মামা চলে গেল বৈষ্ণোদেবী মন্দিরে, যে ভগবানের সামনে হাঁটু গেড়ে বসে হাত জোর করছে। ভগবান সবাই আমারে কুইরা কুইরা বলে খেপাইতেছে, এত কুইলা সিঁড়ি কয়টা কমাই দেওয়া যায় না? ফাজিল মামার ছেলেরে শিক্ষক মশাই প্রশ্ন করতেছে, আমি এই মেয়েটারে দেখতেছি, তুইও এই মেয়েটারে দেখতেছিস, আমার বাবাও এই মেয়েটারে দেখতেছে, তোর বাবাও এই মেয়েটারে দেখতেছে, আমার কাকাও এই মেয়েটারে দেখতেছে, তোর কাকাও এই মেয়েটারে দেখতেছে। এটা কোন কাল? সবাই মিলে যখন একটারে দেখতেছে, আকাশ আর কি হইব? একটা জিনিস ফলো করবেন যে বড়রা ছোটদের বেশিরভাগ কথাই এড়িয়ে যায়, কিন্তু এইভাবে যদি চলতে থাকে ভবিষ্যতে কিন্তু বিশাল সমস্যা দেখা দিতে পারে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ, ফাজিল মামার ছেলে মামারে যায় বলতেছে, বাবা সবাই বলতেছে আমার চেহারার সাথে নাকি তোমার চেহারার কোনো মিল নাই, কেন? এই আমি জানি না, তোর কাকারে যা জিজ্ঞে। ফাজিল মামা মামিরে বলতেছে, আমি চোখ বন্ধ করলেও মনে হয় যে তুমি আমার পাশে আছো, তোমারে দেখলে মনে হয় যে যুগ যুগ তোমার সাথেই কাটাই দেই, তোমারে কাছে পেলে থাপড়ে তোমার 32টা দাঁত আমি ফালাই দিতাম। মামি তো এই সব কথা বললে কেন? দুইটা ভালো কথার সাথে একটা খারাপ কথা ফিরি, টিং টং। এই মিরাক্কেল কইরে আমার অ্যাটিটিউড খুব বাইরে গেছে। বাইক নিয়ে ঘোরাফেরা করি, রাস্তাঘাটে কোনো মেয়ে দেখলে সাইড দিয়ে শ্যাক করে বাইক নিয়ে বাইরে যাই। সেদিন থেকেই রাস্তা দিয়ে একটা মেয়ে যেতেছে, সাইড দিয়ে শ্যাক করে বাইক নিয়ে বাইরে গেলাম, মেয়েটা পেছন থেকে ডাকলো, এই মারবি নাকি? আজ মুড নাই, যা। পরান্দা। দারুণ, নিজের মতো হয়েছে, ভেরি গুড, কিপ ইট আপ। শ্রীলেখার কেমন লাগলো? ভালো, কিন্তু আরো ভালো হবে রাজেশ। রনিতা। তোমার এনার্জি, বলার ভঙ্গি সবকিছু ঠিকঠাক ছিল, আরো ভালো তুমি দিতে পারো, পরে আরো ভালো হবে। অল দ্য বেস্ট। ওয়েল ডান রাজেশ। থ্যাংক ইউ। সোমমঙ্গল বুধ রাত 10টা থেকে 11:30 ইন ইন্ডিয়া, প্রাণ পটেটো ক্র্যাকার প্রেজেন্টস মিরাকেল আকিল চ্যালেঞ্জ 8 পাওয়ার্ড বাই ফরচুন কাচ্চি ঘানি খাঁটি সরষের তেল। আজকের এই পর্বে একদম শেষে এলিমিনেশন হবে। সেরা পারফর্মার বাই দেবে যিনি হবেন তিনি পাবেন প্রাণ পটেটো ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে পুরস্কার 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, আর প্রাণ পটেটো ক্র্যাকারের তরফ থেকে 5,000। কেমন লাগছে বললে না? পুরো মাখন। থ্যাঙ্কস টু হিপসওয়্যার। রনি দায় কেমন লাগলে বললে না? পুরো মাখন। থ্যাঙ্কস টু হিপসওয়্যার।
এই পরান্দাকে কেমন লাগছে বললে না? পুরো মাখন। থ্যাঙ্কস টু হিপসওয়্যার। ভাবলাম একটু ভ্যারাইটি হবে। আমাদের এই সেটে যারা রয়েছেন বস, তাদের নেই কোনো লস। আপনি কি ইন্টারেস্টেড? চল যেচে যারা জলে নেমে কুমিরের সঙ্গে সাঁতার করতে চায় তাদের জন্য উপায় আমাদের ফেসবুক আছে, আপনারও আছে, ভেরি গুড। তাহলে just log on to facebook.com/ZBanglaIndia and সেখানে গিয়ে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার আর্ট ট্যাবটি ক্লিক করুন। এটা একটা অপশন। আর একটা অপশন, সেটা হচ্ছে কাল সকালে শুনতে ভুলবেন না রেডিও মির্চি 98.3 FM এ সকাল 7টা থেকে 11টার মধ্যে হাই কলকাতা থাকবে একটা কন্টেস্ট কোয়েশ্চেন। সঠিক উত্তর দিতে পারলে ইউ অটোমেটিক্যালি গেট আ চান্স। আরে বা চান্স দাও ভাই। কাজু আরে কাজু টিকচাক 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 টিকচাক। সোনামুখী বাঁকুড়া থেকে প্লিজ ওয়েলকাম চিরঞ্জিত হালদার। ওই নামে কেউ চেনে না, ডাকো কাজু। ব্যান্ডেজ সালাম মির্দা, নমস্কার জাজেস। কপাল আমার, ভাবতে পারবেন না সেদিন বাড়ির থেকে বেরিয়েছি, দেখে এক ঠাকুমা রিস্কায় চেপে যেতে যেতে পড়ে গেলেন। আমি গিয়ে ঠাকুমাকে তুলে দিলাম, জানি না আশীর্বাদ না অভিশাপ। ঠাকুমা আমাকে বললো, বাবা তুমি আমাকে যেভাবে তুলে দিলে ভগবানও যেন তোমাকে ঠিক সেইভাবেই তুলে নেয়। মির্দা, আজকালকার মেয়েগুলো এত পাজি। সেদিন একটা মেয়েকে জিজ্ঞাসা করলাম, তোমার বয়স কত? মেয়েটা বললো সার্টিফিকেটে 20, ফেসবুকে 18, বাড়িতে 13, স্কুলে 8, বাসে 3, আর বাবা তো জানেই না আমি কবে হয়েছি। বৌদি মানে বুধনদার বউ হাসপাতালে প্রসব যন্ত্রণায় ভর্তি। বুধনদা গিয়ে নার্সকে জিজ্ঞাসা করলেন, নার্স বলুন তো আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? দেখুন এখন বলা যাবে না। নার্স প্লিজ বলুন না আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? বললাম তো এখন বলা যাবে না। নার্স প্লিজ একবার বলুন আমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে? চুপ, বললাম তো বলা যাবে না। ঠিক আছে তাহলে বলে দিন আমি বাবা হয়েছি না মা হয়েছি। বলুন তো কামানের গোলা আর গ্যাস দুটোর মধ্যে তফাৎ কোথায়? কোথায়? কামানের গোলা যত জোরে বেরোবে তত তাড়াতাড়ি তছনছ করে দেবে, আর গ্যাস যত আস্তে বেরোবে। সেদিন বুধনদাকে আমি বললাম যে দাদা সামনে আমার গার্লফ্রেন্ডের জন্মদিন, কি গিফট দেওয়া যায় বলো তো? ও এই কথা, তোরটা দিয়ে দে। আর দেখো ইয়ার কি নেই, আমি বেটার কিছু বড় কিছু দিতে চাই। ও তাহলে আমারটা দিয়ে দে। আর বাবা তুমি আমার গার্লফ্রেন্ডের জন্য তুমি তোমার মোবাইলটাই গিফট করে দেবে? বুধনদা ছাদে বসে মদ খাচ্ছে, মদ খাওয়া শেষ, ছাদ থেকে নামতে যাবে এমন সময় শিলাবৃষ্টি বরফ পড়ছে। বুধনদা কাঁচের গ্লাস হাতে তুলে নিয়ে ভগবানকে বলল, ভগবান তুমিও চাও না আমি মদ খা কমিয়ে দিই? বিয়ের পর ভারতীয় মহিলাদের 365টা রাত কিভাবে কাটে? কিভাবে? 65টা রাত খেয়ে দিয়ে শটাং ঘুম, 55টা রাত আজ শরীরটা খুব টায়ার্ড গো, 50টা রাত খুব মাথার যন্ত্রণা হচ্ছে, 45টা রাত আমি কিন্তু খুব রেগে আছি, 40টা বাচ্চারা জেগে আছে কিন্তু, 35টা কাল সকাল সকাল উঠতে হবে ঘুমিয়ে পড়ো, 30টা অনেক রাত হয়ে যাবে গো, 25টা আজ নয় ডার্লিং কথা দিলাম কাল, 365টা রাত শেষ। বিয়ের পর ভারতীয় পুরুষদের 365টা রাত কিভাবে কাটবে? আজ মনে হয় চান্স আছে, 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 আজ মনে হয় চান্স আছে। প্রতি বাড়ি যখনই এরকম শব্দ, সুর, তাল, লয় এই সমস্ত কিছু হাতের কাছে পাই না, মনে হয় ওইটাই আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে। পরের বউকে, পরের সুন্দরী বউকে, পরের সুন্দরী বউকে মানে নিজের বউয়ের থেকেও বেশি সুন্দরী দেখতে পরের সুন্দরী বউকে চোখের সামনে দেখে দাদা আপনিও তো মনে করেন ওইটাই আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে। বাসে আপনার পাশে একজন সুন্দরী মহিলা এসে দাঁড়ালেন,
কেউ তাকাচ্ছে না, ফাঁকা বাস, শুধু আপনি আর ওই মহিলা। সমস্ত কিছু বিচার টিচার করার পর যখন দেখলেন শুনশান রাস্তা, আপনার ভেতরকার আদিম প্রকৃতি জেগে উঠলো, মেয়েটার দিকে লোলুপ দৃষ্টিতে তাকালেন, আর আপনিও মনে মনে গাইলেন 1 2 3 4 আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে, আজ মনে হয় চান্স আছে। শ্রীলেখা, খুব ভালো কাজু। পড়ান না। খুব ভালো হয়েছে, ভীষণ ভীষণ ভালো। রনিদা, ভালো লাগলো, নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো হবে। অল দ্য বেস্ট। এদিকে তোমার চান্স ছিল, আছে, থাকবে, যাও। আমাদের নেক্সট পারফর্মারকে ওয়েলকাম করার আগে জানিয়ে রাখি, যিনি হবেন সিজন 8 চ্যাম্পিয়ন মিরাক্কেলে, তিনি পাবেন 3 লাখ টাকা। থ্যাঙ্কস টু ওয়াইল্ড স্টোন, তিনি পাবেন প্রাণ গ্রুপের তরফ থেকে একটা মডেলিং কন্ট্রাক্ট, আর ফরচুনের তরফ থেকে পাবেন একটা ব্র্যান্ড নিউ কার। এবং জাজরা আল্লাতে আটখানা হবেন, যার পারফরমেন্সের সব থেকে বেশি তাকে দেওয়া হবে পরম্পরা আয়ুর্বেদের তরফ থেকে 25,000 টাকার চেক। ফার্স্ট রানার্স আপের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, আর প্রাণ অ্যাটম গামের তরফ থেকে আরো 1 লাখ টাকা চেক। এছাড়া সেকেন্ড রানার্স আপের জন্য থাকছে জি বাংলার তরফ থেকে 1 লাখ টাকা চেক, এন্ড প্রথম 3টে পজিশনে যারা থাকবেন তাদের জন্য সাইলেন্ট ট্রিপ কার্টসি প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি। প্লিজ ওয়েলকাম বারুইপুর থেকে সম্মিলন ভারতী। বড় লোক মেয়েদের রাজপুতি সাজা, তাদেরকে বলি তোরা সব যা যা, ভালোবাসা পুষিস না, ন্যাকামি করিস, শুধু বড় লোক ছেলেদের হাত চাদরিস, দেখলেই তোদেরকে চলে পিত্ত, আমরা তো নাকি শুধু মধ্যবিত্ত, মানসিক উস্কানি উঠলে তোদের, বিচে গিয়ে স্নান বা উষ্ণ রোদের, তুমি রাজকন্যা আমি ভিখারি চাই তোমার রাজপ্রাসাদের ওই জানালায় আমি তাকিয়ে থাকি তোমার দিকে আমার ব্যর্থ ভালোবাসায়। তো ছোট থেকে সবার স্বপ্ন থাকে বড় হয়ে এক অপরূপ সুন্দরীকে বিয়ে করবে, আমারও এরকম স্বপ্ন ছিল। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে 7 সাগর আর 13 নদী পারে, ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেন তারে 7 সাগরের পারে। ছোট ছিলাম যেতে পারিনি, কারণ তখন আমার কাছে ময়ূর ছিল কিন্তু সে ময়ূরে পালক ছিল না। বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা আমার না খুব বিয়ে করতে ইচ্ছা করছে। বাবা বলল, ঠিক করে বল তোর ইয়ে করতে ইচ্ছা করছে না বিয়ে করতে ইচ্ছা করছে। বি স্পেসিফিক। আমার বাবার অনেক দিনের স্বপ্ন ছেলের নাম কাগজে উঠবে, সেই উঠলো, তবে পাত্রী চাই কলমে। তো ছুটির দিন আমি মেয়ে দেখতে যাচ্ছি, গাড়িতে করে যাচ্ছি, খুব এক্সাইটেড। গাড়ি থামলো, আমি নামলাম, আর তারপর দেখলাম সে যে বসে আছে একা একা, রঙিন স্বপ্ন তার বুনুতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে, সে যে বসে আছে সবাই একা একা, রঙিন স্বপ্ন তার বুনুতে, সে যে চেয়ে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘে ধরতে। তো মেয়ের বাবা বললো, তা বাবা তুমি কাজ কাম কিছু করো তো নাকি? আমি বললাম, এখন কি, আগে বিয়েটা দিন। মেয়ের বাবা আমাকে আরো অনেক প্রশ্ন করলো, বলল আমার সেই সমস্ত ছেলেদেরই বেশি ভালো লাগে যাদের মদ সিগারেট বিড়ির কোনো রকম নেশা নেই, যারা সব সময় ঠাকুর নাম জপ করে। আমি বললাম, কাকু এরকম ছেলে হসপিটালের আইসিইউ ছাড়া কোথাও খুঁজে পাবেন না।
বাবাকে গিয়ে বললাম, বাবা বাবা এ বিয়েতে আমি রাজি। এরপর ভারতী বাড়ির আনাচে কানাচে সানাই বেজে উঠলো। বিয়ের দিন সকালবেলায় কেস জন্ডিস, মানে আমার গায়ে হলুদ কমপ্লিট হলো। আচ্ছা, বিয়ের দিন রাত্রে হোম যজ্ঞ হচ্ছে, আমি দরদর করে ঘামছি। আমার বউ বলল, এই আগুনেই ঘামছো, পরশু তুমি কি করবে? এবার আসছে সেই রাত, যে রাতের কথা ভেবে হাজার হাজার রাত কেটে যায়। আমি আর আমার বউ রোম্যান্স করছি। সেই সময় আমার বউ আমাকে উৎসাহ দেওয়ার জন্য গেয়ে উঠলো, তোলো ছিন্ন বিনা বাঁধনো তুমতারে, ভোরে নাও সুর গাও জীবনেরই জয়গান। কিন্তু আমার মতো তার কাটা ছেলেদের কাছ থেকে কি বা বেশি আশা করা যায়? সেই ছোট্টবেলা থেকে যে তারটা আমি সযত্নে বেঁধে রেখেছিলাম, ঠিক কনসার্টের দিনই এসে গেল ছিঁড়ে। আমার বউ কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো, আর আমি বিছানা থেকে গিটারটা তুলে নিয়ে শুরু করলাম, সে মামার ও প্রেম আমার, সে মামার ও প্রেম আমার। কোন ভুলে তুমি শুলে বলো, এই ফুল সোচায় ব্যর্থ বাঁশ বুকে নিয়ে আমি আজ লজ্জায়। আজ এই খাটে শূন্য মাঠে কেন গোল দিতে হায়? শুধু ভয় পাই বাইরে থেকে না কেউ গোল দিয়ে যায়। প্রেম আমার ও প্রেম আমার। তো এই ঘটনা আমাদের মতো সমস্ত ছেলের জীবনেই দুঃস্বপ্ন। আমার জীবনেও দুঃস্বপ্ন হতে পারতো, ভাগ্যিস স্বপ্ন ছিল। প্রথমে রনিদা। তুমি গানের দুরকম ব্যবহার করেছো, একটা হচ্ছে যেভাবে আমরা ভাবিনি গানটাকে সেভাবে, আর কোনোটায় তুমি প্যারোডির লাইন নিয়েছো। আর একটু ভালো হতে পারে বস, হ্যাঁ সেই ক্ষমতা তোমার আছে। অল দ্য বেস্ট। শ্রীলেখা। না, আমার ভালো লেগেছে, সম্মেলনকে আমার ভালো লাগে, ভালো পারফর্মার। পরান্দা। না সম্মেলন তুমি ভীষণ ক্রিয়েটিভ, তবে আমার একটা প্রশ্ন জাগছে ভেতরে, হাফসল লেগেছে নাকি? বাংলাদেশের বাইরে ছ্যাক খাইছে। ছ্যাক খাওয়া। হ্যাঁ যদি হয়ে থাকে তাহলে কিন্তু সৃষ্টি আরো উজ্জ্বল হবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু একটা কথা, এর মধ্যে নিজের বেদনাটাকে একটু ব্যাকে রেখে সামনে অন্য কিছু আন, যাতে করে মানুষ হাসতে হাসতে ভাববে, আর হাসিটা যখন থেমে যাবে তখন এই পেছনের ওই ছবিটা তারা দেখতে পাবে, তখন তুই আর সামনে নেই। ওকে, অল দ্য বেস্ট। আচ্ছা, এটা কি আমরা ঠিকঠাক অনুমান করতে পারলাম যে ল্যাং খাওয়া কেস তুমি? আমি কি বলবো? না না, তুমি বলো, নিশ্চয়ই বলবে। তোমার যদি অসুবিধা না থাকে বলো। হয়েছে কবার? অনেকবার। এই মানে প্রত্যেকবার একজনের সাথে হয় আর একটা করে গান বার হয়। না, তবে তাদেরকে একটা ক্রেডিট দিতে হবে, তাদের জন্য এই গানগুলোর সৃষ্টি হয়েছে, এটা বড়। হ্যাঁ এটা একটা একটা তো সফল প্রেম আছেই নিশ্চয়ই। এখন এই মুহূর্তে তুমি প্রেম করছো না, এটা আমি বিশ্বাস করতে পারলাম না। এই বিষয়ে মেন্টরদের যদি কিছু বলার থাকে আপনারা অবশ্যই বলতে পারেন। শ্রেয়া। শ্রেয়া, আচ্ছা। বাড়িতে খেতে ডেকেছিল। বাড়িতে খেতে ডেকেছিল? মানে খাবার দাবার রান্না বান্না করেছে। আচ্ছা আচ্ছা। তা কি খাওয়ালো? খুব হাসির খাওয়া। যেই স্মৃতি মনে পড়েছে হেসে আকুল হচ্ছে একদম। ঠিক ঠিক। কি খাওয়ালো? বাঙালি খাওয়া যা হয় আর কি। বাঙালি খাওয়া মানে? এখন আমি যা খাচ্ছি আমার আর কিছু বলার নেই। এখনই বুঝেছো কি? না দেখলে দেখবে কি কি খাচ্ছ। গুরুদেব তুমি আমাকে ছাড়ো। স্লো মোশনে কোনোদিন বাজিয়েছো? না। চেষ্টা করো না। মানে আমি যদি এইভাবে কথা বলি আর আমি যদি এইভাবে কথা বলি
তার সঙ্গে সামঞ্জস্য রাখতে তোমাদেরও তো একটু স্লো বাজাতে হবে। যেমন ধরো তুমি নর্মালি কিরকম বাজাও, ঢানা ঢানা টা 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 এরকম বাজাও, তো এটাকে স্লো বাজানোর চেষ্টা করো তো। ধক 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 অনেক হয়েছে। সোজাসুজি বললেই হয়, প্লিজ ওয়েলকাম তিতাস। আমি যতই কালো হই আমি কৃষ্ণকলি নই। আমার পিঠের পরে মুক্ত বেনি লুটে না, সাবান মেঘেও কালো রংটা ওঠে না। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। কালো রং কি আর ফর্সা হয় রে ভাই? আমি যতই কালো হই, সরি, আমি কৃষ্ণকলি নই। আপনারা দেখবেন একটা ফর্সা ছেলে রোদ্রে হাঁটতে হাঁটতে লালচে হয়ে গেছে, সেই ছেলেটাকে আবার দেখবেন রোদ্রে হাঁটতে হাঁটতে কালচে হয়ে গেছে, সেই ছেলেটাকে দেখবেন দার্জিলিং পাহাড়ে গিয়ে ফর্সা ধবধবে। মোরাল অফ দ্য স্টোরি কি? ফর্সাদের কোনো রঙের ঠিক নেই। আমি দেখতে যতই কালো হই না কেন আমার বাবার কাছে খুব ভালো ছেলে। মেয়ের বাবার সাথে বিয়ে নিয়ে কথা হচ্ছে, মেয়ের বাবা তো প্রশংসা করে বললো আমার মেয়ে পাকা কমলার মতো, আমার বাবা বললো আমার ছেলে পাকা ফলের মতো। বিয়ের দিন ঠিক মেয়ের বাবা এসে আগে গজ গজ করছে, মশাই মিথ্যুক, এই আপনার পাকা ফল। তখন আমার বাবা বলল, আপনি কি শুধু কমলাকেই ফল ধরেন? জামও তো একটা ফল নাকি? চলকায়ে যা। আমি এত কালো এত কালো এত কালো যে দিনের বেলায় জঙ্গলে গেলে জোনাকি গুলো এসে গায়ে বসে। আমি যে কোনো ব্র্যান্ডেড কসমেটিক কোম্পানিকে এক মুহূর্তে কেস খেয়ে দিতে পারি। শুধু একটা ক্রিম নিয়ে বলবো এই ক্রিমটা লাগান আর আমার মতো ফর্সা হয়ে যান। আমি এত কালো এত কালো এত কালো যে ভয়ে সিনেমা হলে সিনেমা দেখতে যাই না। লোকে সিটটা খালি আছে ভেবে আমার কোলে ধপাস করে বসে পড়ে। শুধু তাই না দাদা, একদিন ক্লান্ত শরীরে পিচ রাস্তায় আড়াআড়ি ভাবে শুয়ে আছি, এক বউ তার স্বামীকে বলে ব্রেক, সামনে বাম্পার। তবুও মনকে সান্ত্বনা দেই, আমার ছায়াটা তো কম কালো। একদিন খুব সুন্দর একটা সাজুগুজু মেয়ে রাস্তায় দাঁড়িয়েছে, আমাকে দেখে ইশারা করে ডাকছে। আমি কাছে গেলাম, আরো কাছে ডাকছে, আরো কাছে গেলাম, আরো কাছে ডাকছে, আরো কাছে গেলাম। আমি তো এক্সাইটেড হয়ে গেলাম, মেয়েটা এক আঙ্গুলে আমাকে ঘষতে লাগলো। আমি তো উত্তেজিত হয়ে গেলাম, ধাক্কা দিল, পড়ে গেলাম। উঠে বললাম কি হলো? ভাবলাম তোমার গায়ের থেকে কালি নিয়ে কপালে একটা টিপ দিব, সেটা আর হলো না। আটকে গেছে আটকে গেছে আটকে গেছে। ওহো, আমি তো পুরো চমকে গেলাম। হঠাৎ এই কথা বলতে বলতে চমকে চ। তখন ভাবলাম যাই একটু নাড়িয়ে দিই। পড়াদা খুব ভালো, ভীষণ ভালো। ম্যাডাম ভালো লেগেছে। রনিদা, কেউ যখন পারফর্ম করতে এসে তিনি রোগা হলে রোগা নিয়ে একটা গোটা এপিসোড করলেন বা মোটা নিয়ে করলেন, আমার মনে হয় একটা দুটো জোক হয়তো সেটার ওপরে করতে পারো নিজেকে নিয়ে মজা করার মতো করে, কিন্তু সেটার ওপর পুরো যদি এপিসোডটা তৈরি করতে যাও একটু ওভারডু লাগে। কাজেই একটু ছড়িয়ে দাও আর নিজের জোরের জায়গাটা ব্যবহার করো, ভালো হবে। অল দ্য বেস্ট। Thank you. এই
অ্যাওয়ার্ড নেবে অ্যাওয়ার্ড বলবি, এই অ্যাওয়ার্ড বলবি অ্যাওয়ার্ড বলবি, জি বাংলায় অ্যাওয়ার্ড চাই অ্যাওয়ার্ড বলবি, এই সারেগামা বাজিল চেম বলবি, এই দায় দায়গিরি বলবি, এই মিরাক্কেল বলবি, এই শুভঙ্কর চ্যাটার্জি অ্যাওয়ার্ড নেবে বলবি। কোন ধরনের অ্যাওয়ার্ড চান, কি ধরনের অ্যাওয়ার্ড চান, কখন চান, কিভাবে চান, চলে আসুন জি বাংলায়, আরামসে পেয়ে যাবেন। আমার সামনে এই এতগুলো ট্রফিজ, অ্যান্ড এই সমস্ত ট্রফিজ জিতেছে তারা যারা জি বাংলা পরিবারের। আচ্ছা, এটা খুব কাছ থেকে সবার সঙ্গে একটু পরিচয় করিয়ে দিই। এই দুটো যেমন স্টেজ ক্রাফটের অ্যাওয়ার্ডস, স্টেজ ক্রাফট উষা উত্তপের ইউনিক উদ্যোগ, এবং যারা ব্যাক স্টেজ থাকেন, যারা সাপোর্ট স্টাফ আমাদের, মানে যারা লাইট সামলাচ্ছেন, যারা সাউন্ড দেখছেন, কস্টিউম দেখছেন, স্টেজ দেখছেন, এই ডিপার্টমেন্টগুলোতে যারা টেকনিশিয়ানস, সেই টেকনিশিয়ানদের জন্য প্রথমবার আলাদা করে, কমপ্লিটলি আলাদা করে শুধুমাত্র টেকনিশিয়ানদের জন্য উষা উত্তপ রিসেন্টলি তার স্টেজ ক্রাফট ফাউন্ডেশন অর্গানাইজ করেছিল স্টেজ ক্রাফট অ্যাওয়ার্ডস 2014, এবং সেখানে আমরা পেয়েছি সেরা কস্টিউম অ্যান্ড সেরা লাইট ডিজাইনার। এটা রাজুর অ্যাওয়ার্ড, রাজু এখানেই রয়েছে, ওর জন্য একটু জোরে হাততালি। আর কস্টিউমে তো জাকিরদাকে তো আমরা সবাই চিনি। বাকি যে 9খানা ট্রফিজ এখানে দেখছেন আপনারা, এই 9টি ট্রফিজ সদ্য হওয়া টেলি সম্মান ট্রফিজ। সংবাদ প্রতিদিনের নিবেদন টেলি সম্মান তার 10ম বছর, 10 বছরের পূর্তি, তাতে জি বাংলার শোয়ের পূর্তি। And we are very proud to say that এই 10 বছরের পূর্তি অনুষ্ঠান যেটা হলো, সংবাদ প্রতিদিন টেলি সম্মানের 10 বছরের মধ্যে মিরাক্কেলের অস্তিত্বই তো 8 বছরের, এবং আমরাও পেয়েছি এর আগে অ্যাওয়ার্ডস। এখানে যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে একটু আলাপ করিয়ে দিই। সেরা সঞ্চালক সৌরভ গাঙ্গুলি, দাদাগিরি আনলিমিটেড সিজন 4। সেরা চিত্রগ্রাহক নন ফিকশন পিটার মন্ডল, ডান্স বাংলা ডান্স জুনিয়র। সেরা শিল্প নির্দেশক নন ফিকশন ব্রতিন আতর্থী, দাদাগিরি আনলিমিটেড সিজন 4। সেরা ফরম্যাট শো দাদাগিরি আনলিমিটেড সিজন 4। সেরা চিত্রগ্রাহক নন ফিকশন পিটার মন্ডল, দাদাগিরি আনলিমিটেড সিজন 3। সেরা শব্দ পরিকল্পক দুলাল কর্মকার, মানে দুলু কিং, সারেগামাপা লিটল চ্যাম্পস। সেরা চিত্রগ্রাহক নন ফিকশন পিটার মন্ডল, মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার সিজন 7। বলো বীর, বলো মীর, বলো পাবলিক জোন মেখি, কত ধান কত চাল, চিচিকে চাকি জঞ্জাল, নাচো দেখি ঝিমছা। এটা হচ্ছে সেরা সঞ্চালক। আমি সৌরভের সঙ্গে এই অ্যাওয়ার্ডটি শেয়ার করছি। সো দিস ইয়ার সেরা সঞ্চালক পুরস্কার পেয়েছেন দুজন, সৌরভ গাঙ্গুলি আর এটা বেশ স্পেশাল। এটা হচ্ছে টেলি সম্মানের 10 বছরের সেলিব্রেশনে বিশেষ স্বীকৃতি, মীর, কিন্তু ব্র্যাকেটে লেখা মিরাক্কেল। এই মুহূর্তে আমাদের সঙ্গে এই সেটে রয়েছেন সংবাদ প্রতিদিনের তরফ থেকে সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার শ্রীমন্ত চৌধুরী। শ্রীমন্তকে আগেও আমরা ইনভাইট করেছিলাম। শ্রীমন্ত মিরাক্কেল রেগুলারলি দেখে। ও এত রেগুলারলি সংবাদ প্রতিদিনের অফিসেও যায় যতটা রেগুলারলি ও মিরাক্কেল দেখে। এবং আজকে এই যে আমাদের অ্যাওয়ার্ডস এর ঝুলি, এতগুলো টেলি সম্মান, আমরা সত্যি কৃতজ্ঞ টেলি সম্মানের কাছে, বিকজ এই সম্মান শুধুমাত্র জি বাংলার সম্মান নয়, জি বাংলার সমস্ত দর্শক যারা, তাদেরও সম্মান, তাদের জিত, তাদের বিজয়, তাদের ভিক্টরি প্রত্যেকটা ট্রফিতে। এখানে হয়তো নাম ইন্ডিভিজুয়ালি আমাদের আলাদা আলাদা মানুষের লেখা, কিন্তু অল দিস ট্রফিজ বিলং টু জি বাংলাস ভিউয়ার্স। আপনাদের জন্যই এগুলো পসিবল। সঙ্গে অবশ্যই ধন্যবাদ জানাতে চাই জি বাংলার গোটা পরিবারকে, বিশেষ করে মার্কেটিং টিমের শ্রাবন্তীকে আর আমাদের প্রোগ্রামিং টিমের অভিষেক আর নবনীতাকে। থ্যাংক ইউ সো মাচ।
মানুষ কিন্তু আমাদের জন্য ভোট দেন, তারা আমাদের সমর্থন করেন এবং সেই কারণেই আমরা এই ট্রফিগুলো পেয়ে থাকি। না, এখানে একটা কথা আছে যে তোমরা এই মিরাক্কেলের স্টেজে প্রত্যেক দিন যারা পারফর্ম করে তাদের ডেলি সম্মান দাও, আর আমরা বছরে একবার টেলি সম্মান দিই। তো সেই করতে করতে টেলি সম্মানের এবার 10 বছর, এবং 10 বছরে আমাদের একটা প্ল্যান ছিল যে এই গত 10 বছরে বাংলা টেলিভিশনের 10টা আইকনিক চরিত্র আমরা বেছে নিয়েছিলাম, যাদের আমরা টেলি সম্মানের স্টেজে সম্মান জানাবো, বিশেষ স্বীকৃতি জানাবো। যেটা খুঁজতে গিয়ে আমরা পেয়েছি পরানদার নারদকে, ধ্যাত্তেরিকার নারদ, অনেক দিন আগে হয়েছিল নারদ চরিত্রটা। এই 10টা বাজতে গিয়ে আমরা দেখলাম যে সব চরিত্র কাল্পনিক নয়, কিছু কিছু জলজান্ত মানুষরাও আছে তার মধ্যে। তো সেই জন্যই এই বিশেষ স্বীকৃতি দুজনের জন্য, একটা দাদাগিরির জন্য দাদাকে আর একটা মিরাক্কেলের মীরকে। মিরাক্কেলের মীর বা মীরের মিরাক্কেল ছাড়া আমার মনে হয় না যে গত 10 বছরের বাংলা টেলিভিশন কিংবা বাংলা টেলিভিশনের অনন্য সম্মান, এই টেলি সম্মান কোনোভাবে সম্পূর্ণতা পায়। থ্যাংক ইউ সো মাচ শ্রীমন্ত। আজকে এগুলো সব আপনাদের সামনে ডিসপ্লে করা, হ্যাঁ, আমাদের জন্য ভীষণ গর্বের একটা রাত এটা। কিন্তু যে মানুষটিকে ছাড়া এই ডান্স বাংলা ডান্স বলুন, দাদাগিরি বলুন, মিরাক্কেল বলুন, কোনোভাবেই সম্পূর্ণ হয় না। আমাদের ক্যাপ্টেন শুভঙ্করকে আমরা এক্ষুনি এখানে চাই। এই যে এতগুলো ট্রফিজ, এর মধ্যে মেজরিটি যেটা লায়ন্স শেয়ার সেই সমস্ত শোগুলোর জন্য, যে শোগুলো তুমি ডিরেকশন দিয়েছো, তুমি ক্যাপ্টেন সেই শোগুলোর, তুমি পরিচালনা করেছো পুরো জিনিসটার, এবং তোমার গাইডেন্সে আমরা সবাই মিলে এগিয়ে গিয়েছি ওই একটাই লক্ষ্য নিয়ে, যে জীবন মানে জি বাংলা। এই জীবনটাকে টেলিভিশনের মাধ্যমে যতটা ম্যাজিক্যাল করে তোলা যায় সেই চেষ্টা আমরা করে এসেছি। তবে একটা অনেস্ট স্বীকারোক্তি আমি তোমার কাছ থেকে চাইবো শুভঙ্কর, এই বিষয়ে তুমি প্লিজ লুকিও না তোমার থটস, তোমার ফিলিংস। আমি জানি তুমি ভীষণ চাপা, বলতে চাইবে না, তাও তোমায় জিজ্ঞেস করছি, এপিসোড শুরু হওয়ার আগে এই জামাটা তো তুমি পরেছিলে না? ওকে চেঞ্জ করিয়েছে, ভালো ইস্ত্রি করা একটা জামা পরানো হচ্ছে শুভঙ্কর। কাটার আগে যেমন চান করিয়ে তাকে তিলক পরানো হয়, ঠিক সেই জায়গাটা এখন দাঁড়িয়ে আছি। হাড়ি কাটে আবার গড়াটা দেবো, যা হতে চলেছে আমি জানি তো, পিছিয়ে ষড়যন্ত্র চলছে। এখানে এসো, আমরা ভীষণ ভীষণ গর্বিত। আমাদের গোটা জি বাংলা পরিবারের তরফ থেকে তোমায় অন্তত আলাদা করে একটা থ্যাংক ইউ দিতেই হয়, বিকজ ইট উড নট হ্যাভ বিন পসিবল উইদাউট ইউ। সো থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটা পুরো টিমের জন্যই হয়েছে, এটা আগেও বলেছি বা একই কথা বলা হয়ে যাবে একবার, যে কোনো ইন্ডিভিজুয়াল প্রোগ্রামও সফল হতে গেলে একটা বড় টিম দরকার হয়, খুব সিনসিয়ার টিম দরকার হয়। সেটা সম্পূর্ণভাবে আছে বলে, সবার সমর্থন ছিল আছে বলেই বোধহয় প্রোগ্রামগুলো তো সফল হয়েছে। সবার জন্যই একটা জোরে হাততালি হওয়া উচিত। আমাদের জি বাংলা পরিবারের তরফ থেকে, শুভঙ্কর চ্যাটার্জি প্রোডাকশনস তরফ থেকে আমরা ধন্যবাদ জানাতে চাই টেলি সম্মান কমিটিকে, সংবাদ প্রতিদিনের প্রত্যেককে। শ্রীমন্ত, তুমি তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, তুমি এখানে তাদের রিপ্রেজেন্ট করছো। থ্যাংক ইউ সো মাচ এই এত ভালোবাসা, এত আদর, এত স্নেহের জন্য। থ্যাংক ইউ। সবকটা শো করেই গর্বিত, আর পার্টিকুলার এই যে প্রোগ্রামটা স্টেজে আমি দাঁড়িয়ে আছি, এমন একটা শো ডিরেক্টর কেউ ছাড়ে না। এটা কি তোমার ডিরেক্টোরিয়াল টিম বানিয়েছে? টু গুড ইয়ার, সবচেয়ে ভালো তো এই আফটার 9 ব্যাকআপের ওটা। মানে মনে রেখো, এরাই সেই টিম যারা তোমার ভিডিওগুলো শুট করে। শুটিং ভগবানের নামে যাক, পুরো টিমকেই স্টেজে চলে আসতে হবে। চলে আয় রঞ্জিত, সুগত, মেলোডি, শ্রুতি, সবাই চলে আয়, পাপাই চলে আয়, চলে আয়। थोड़े थोड़े से मीठे हैं, थोड़े थोड़े से खट्टे हैं, अब एक ही थाली के चट्टे बट्टे हैं, अब एक ही थाली के चट्टे बट्टे हैं। সবার সঙ্গে ইন্ডিভিজুয়াল আলাপ করে দেওয়া দরকার। ব্রতিন আদর্থী, যার নাম একটু আগে মীর বললো, যে এবারে পুরস্কার পেয়েছে সেট বানানোর জন্য। দেবাশিস আমাদের ডিরেক্টর টিমের একজন, অডিয়েন্স কোঅর্ডিনেশন থেকে আরো যা যা কাজ আছে আমাদের ব্যাক স্টেজে খুব দায়িত্ব সহকারে সামলায়, ওর জন্য জোরে হাততালি দেবাশিস। দায়িত্ব সহকারে হচ্ছে আন্ডারলাইন করা।
এই হচ্ছে সেই কালপ্রিট যারা এখন ক্যামেরায় থাকার কথা, এখন ক্যামেরা সে লাফি লাফি চলে এসছে। অশোক, এই যে ভিডিওটা প্ল্যানিং থেকে শুরু করে এই বদমাইশিগুলো যেগুলো অপারেট করেছে রঞ্জিত। দারুণ দারুণ দারুণ। আরো একজন যে এভি বানায় এবং একই রকম দুষ্টুমি করে, সুগত। খুব ভালো। সুগতর বিগত হয়নি যে মেলোডি, আমাদের টিমের একটা খুব গুরুত্বপূর্ণ সদস্য, মেলোডির জন্য জোরে হাততালি। শ্রুতি ইকুয়ালি গুরুত্বপূর্ণ, ও যাদের সঙ্গে বেশি যে ডিপার্টমেন্টটা দেখে সেটা শ্রীলেখা, রনিদা আর পরন্দা বলতে পারবে সবসময়। চলো চলো সেটি চলো, খুব দায়িত্ব নিয়ে কাজটা করে। হ্যাঁ, আরো খুব ভালো ইংলিশ বলে। মামিয়া ইকুয়ালি ইম্পর্টেন্ট। মামি আমাদের যত রিসার্চের কাজ আছে, যত ব্যাকস্টেজে প্ল্যানিং আছে, সমস্ত প্ল্যানিং মামিয়া সামলায়। আর সবাই একটা করে পুরস্কার দেখেছেন, যে আগের বছরের পুরস্কার সঙ্গে করে নিয়ে এসছে সেই পিটার আমাদের সঙ্গে। পরপর 3 বছর পেয়েছে পিটার, হ্যাটট্রিক করেছে। আর দুলাল কর্মকার দুলুদা যেবারে সাউন্ডের জন্য এই প্রাইজটা পেয়েছে। আচ্ছা, আরও 4 জনকেও এখানে ডেকে নিতে হবে যারা সমস্ত শোয়ে আমাদের ব্যাকবোন। চলে যায় কৃষ্ণেন্দু, অর্ণব, সঙ্গীত, শাওন। আমাদের অফলাইন এইটারা বাদ দিলে মোটামুটি আমাদের ফ্যামিলির সবাই আছি, তাই তো? অফলাইন এইটারা বাদ দিলে ক্যামেরাম্যানদের তো দেখাতে পারবো না, তাহলে ছবি দেখতেই পারবেন না, তারা তো আছেই সেটের মধ্যে। হ্যাপি হ্যাপি পিকচার পাওয়া যাচ্ছে, সুন্দর লাগছে। সবাই খুশি খুশি ছবি তোলো। যারা এই মুহূর্তে সেটে রয়েছেন, আমাদের কেয়ারটেকার থেকে শুরু করে আর্ট সেটিং এর লোক থেকে শুরু করে যারা সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন, আমাদের ড্রাইভার্স, আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান, সমস্ত মানুষজন যারা মেকআপে রয়েছেন, কস্টিউমে রয়েছেন, যারা এই মুহূর্তে বাইরে রয়েছেন, শুনতেও পাচ্ছেন না যে তাদের থ্যাংক ইউ বলা হচ্ছে, তারা এমনভাবে আমাদের হাততালির আওয়াজ শুনুন যেন কানের পর্দা ফেটে যায়। আমরা কোনো কিছুর বিষয়ে জাজমেন্টাল নই, কিন্তু যদি জাজরা আমাদের সঙ্গে না থাকতেন তাহলে হয়তো এই শো এতটা মান, এতটা সম্মান পেত না। তাই পরাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীলেখা মিত্র and রজতাভ দত্ত, টেক আ বাও লেডি অ্যান্ড জেন্টলম্যান। থ্যাংক ইউ। জাকিরদা এখানে আসুন প্লিজ, আর রাজু এখানে এক্ষুনি এসো প্লিজ। ক্যামেরার সামনে যাদের নিয়মিতভাবে দেখেন, তাদের যাতে ক্যামেরার সামনে ঠিকঠাক দেখতে পান, তার জন্য এদেরকে থাকতে হয় ক্যামেরার পেছনে। আমাদের ভীষণ মিস করছিল বলে স্রেফ এই একটি মাত্র কারণে ছেলেটি এত দূর চলে এলো আরো একবার। চলে আয়, তোর নাম ধরে ডাকবো না, তুই এলেই সবাই চিনবে। আয়। আপনাদের উপরে আমার ভক্তি শ্রদ্ধার অভাব নাই, তবু আমার বুকটা খা খা করে, পরিচিত অনেকে নাই। মিরাকেল হিট হয়েছে, জমেছে বার, মিরাকেলে গিয়ে যাবে কামনাও আমার। তবু এই মিরাকেলের সাথে যারা একটা দিনও ছিল, তারা বেঁচে থাক হৃদয় সবার। নমস্কার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশেপাশে শুভঙ্কর দা নাই তো? না, আমি শুভঙ্কর দাকে বললাম, দাদা আপনার এই মেয়ে ঘেঁষের স্বভাবটা খুব বাজে, চলেন তাড়াতাড়ি আপনাকে ডাক্তার দেখাই। বলে না, বিষয়টা অত সিরিয়াস না, চল নার্স দেখাই। না, আসলে শুভঙ্কর দাকে থ্যাঙ্কস, উনার কারণেই, আপনাদের কারণে আমি এত পপুলার। আমি এত পপুলার যে ওখানে অনেক বাচ্চা হলেই তার নাম রাখতেছে রনি। বাচ্চা হলে এরকম যে এমনকি অনেক বাচ্চা হয়নি পেটে, তাও নাম রাখি রনি। সেদিন দেখি যে হাসপাতালে একটা লোক ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব রনি কি হয়েছে? বলে না, এখনো হয়নি। তো রাত বিরাতে ঘোরাফেরা করি, তো পপুলারিটির কারণে সুবিধা অসুবিধা অনেক রকম আছে। তো এক রাতে পুলিশ ধরছে, আই ছেলে তোমার নাম কি? বললাম রনি। কি করো তুমি? আমি টুকটাক মিডিয়ায় কাজ করি।
মিডিয়ায় কাজ করো, আচ্ছা কি ধরনের কাজ করো, কোনো ভিজিটিং কার্ড আইডেন্টি কার্ড আছে? আমি বললাম আইডেন্টি কার্ড তো এই যে হোর্ডিং দেখেন, এই যে আমার 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 ছবি, এইটাই আমি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, কিন্তু জীবনে এই প্রথম এত বড় আইডি কার্ড দেখলাম। তো এই কারণে প্রয়োজন হয়, যার কারণে ভিজিটিং কার্ড বানাইছি। তো সেদিন মিডিয়ার একটা সিনিয়র আর্টিস্ট, সে আমাকে বলতেছে যে কার্ড হবে একটা। আমি বলছি অবশ্যই অবশ্যই, খুব খুশি যে এই যে কার্ডটা নেন। বলছে যে ও দাঁড়ান, আবার নাম্বার একটু চেঞ্জ হয়েছে, আমি এটা দিয়ে দিই, একটু লিখে দিই। বলছে না লাগবে না। আমি বলছি না নাম্বার চেঞ্জ হয়েছে, আপনি তাছাড়া প্রয়োজনে ফোন করবেন কিভাবে, একটু পাল্টে দিই। বলছে না লাগবে না। আমি দেন তাহলে কার্ড দেন, তাহলে কার্ড নিয়ে আপনি কি করবেন? বলছে ভাই এই কাকে মাথায় পটি করছে এটা একটু পরিষ্কার করে দেয়। তো মিরাক্কেল করে যাওয়ার পরে তখন তো অনেক পপুলার এবং অনেক, তো রাস্তাঘাটে লোকজন চিনতে পারে, কিন্তু যাওয়াই আগের সেই অভ্যাসটা আছে। তো আমি লোকাল বাসে চড়ে সেই ঘোরাফেরা করতেছি, তো লোকজন চিনতে পারছে, এই আপনি মিরাক্কেলের আবু হেনা রনি, আপনি এরকম লোকাল বাসে চড়ে ঘোরাফেরা করতেছেন। তো বুঝলাম তাই তো, আমি এত বড় একটা সেলিব্রিটি স্টার। তো ভাবলাম এক কাজ করি, তাহলে অনেক প্রোগ্রাম হবে, অনেক কাজ করব, তো টাকা জমা একটা কার কিনে ফেলবো, তো কালো কাজ থাকবে, কেউ চিনতে পারবে না, একটা সেলিব্রিটি ভাব থাকবে। তো তারপর দেখলাম আসলে যেমনটা ভাবা, বাইরের পৃথিবী একটু অন্যরকম, সেভাবে কাজ মানে হয়নি। তো আমার এক বন্ধু বললো এক কাজ কর, তুই কিছু টাকা পয়সা জমায় তার সাথে একটা মোটরসাইকেল কিন, তো হেলমেট পরবি যখন, তখন লোকজন তোকে চিনতে পারবে না। আমার গুড আইডিয়া। তারপর টাকা জমায় আমি একটা শুধু হেলমেট কিনছি, ওইটা পরে বাসে ঘুরে বেড়ায়, কেউ চিনতে পারে না। তো তারপরে আরো বেশ কিছু অভিজ্ঞতা হয়, যে আমাকে দেখে একটু রোগা পাতলা এরকম দেখে বলে, তারপরে দেখে যে সজল, তারপরে অপূর্ব, তো এরকম হ্যাংলা ট্যাংলা দেখে বলে যে ভাই আপনারা এরকম হ্যাংলা। তারপর মিরাক্কেল আর্টে দেখলাম যারা আসছে অনেকেই খুব পোর ফ্যামিলির, দরিদ্র ফ্যামিলির। তো দেখলাম যে আপনারা এরকম দরিদ্র ফ্যামিলি থেকে এসে এরকম কমেডি করেন, মানে এই বিষয়টা কিভাবে ব্যাখ্যা করবেন? আমি বললাম যে ভাই বিষয়টা তা না, আসলে আমরা কমেডি করি বলে আজকে এই অবস্থা। তো আমি, জামিল ভাই, সজল, ইশতিয়াক, আমরা একসাথে অনেক ঘোরাফেরা করি, আমাদের খুব ক্লোজ। তো এরকম ঘোরাফেরা করতে করতে তো আমরা এদিক ওদিক দেখাশোনা করে তারপরে দেখলাম যে আশেপাশে এরকম কেউ নাই, তো আমরা একটা খুব নর্মাল হোটেলে, খুব কম দামে খাবার পাওয়া যায় এরকম একটা ভাঙাচোরা হোটেলে খেতে বসছি। তো কই থেকে একটা সাংবাদিক আসছে, এসে ছবি তুলতেছে। ইশতিয়াক ভাই খেপে গেছে, খবরদার ছবি তুলবেন না, ছবি তুলবেন না, আমরা সেলিব্রিটি, আমাদের একটা ইমেজ আছে, আমাদের এরকম নর্মাল হোটেলে খাওয়ার ছবি আপনি যদি দেখান তাহলে আমাদের একটা ইমেজ নষ্ট হয়ে যাবে। আমি বললাম না ভাই, আপনি ছবি তুলেন, লোকজন অন্তত দেখুক আমরা এক মুঠ খায় পরে বাঁচে আছি। তো টিভিতে প্রোগ্রাম দেখার পর অনেক রকম রিয়াকশন আমরা পাই। তো কেউ বলে যে ভাই টিভিতে আপনি কিন্তু অনেক লম্বা লাগতো, কেউ বলে যে আপনাকে অনেক মোটা লাগতো, এরকম বলে, স্বাভাবিক ব্যাপার, এটা স্বাভাবিক। কিন্তু কেউ ডাইরেক্ট অপমান করে, বলে ভাই টিভিতে আপনাকে অনেক সুন্দর লাগতো। এইটা বলার পর আবার বলে ভাই আপনার সাথে একটা ছবি তুলতে পারি? আমি বললাম না থাক। বলছে না আপনার ক্যামেরা ফেস ভালো। তো আমি এরপর থেকে উইলিংলি ছবি তুলি, কারণ আমি জানি একমাত্র ছবিতেই আমাকে ভদ্র লাগে। তারপরে যে বিষয়টা আমি খেয়াল করেছি, যেটা হচ্ছে অনেকে বলে যে ভাই টিভিতে আপনাকে অনেক একটু বয়স্ক লাগতো, ম্যাচিউর লাগতো, সামনাসামনি দেখলে আপনার বয়স আসলে একটু কম লাগে। তো আসলে আমার বয়সটা বেশি হতে পারতো, আমি কৃষ্ণেন্দুদার মতো আর একটু বড় হতে পারতাম, তো এটা পারিনি। এটার জন্য আসলে আমি দায়ী না, এটার জন্য দায়ী মূলত আমার বাবা। উনি আসলে বিয়ে করতে একটু দেরি করে ফেলছেন। না তাও ঠিক ছিল, কিন্তু আরেকটা কারণ হচ্ছে উনি একটু লাজুক ছিল। সেটাও না হয় পোষায় যেত, আমি আরো বড় হতাম। তার চেয়ে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমার আব্বা যখন আমার মাকে বিয়ে করে নিয়ে আসে, আমার দাদি অর্থাৎ দিদা আমার মাকে দেখে বলেছিল তুই আমার ছেলের বউ না, আজ থেকে তুই আমার নিজের মেয়ে। তো যার কারণে আমার আব্বা এবং মা দীর্ঘদিন ভাই বোনের মতো ছিল। তো তারপরে আপনারা ভাবতেছেন তাহলে আমি আসলে আসলাম কিভাবে? তো হয় যে ছেলের বউয়ের সাথে শাশুড়ির সম্পর্ক সবসময় ভালো যায় না। তো একদিন আমার মার ব্যবহারে আমার দাদি খুব কষ্ট পায়, বলে তুই আমার নিজের মেয়ে না। এটা আব্বা শুনে ফেলে। তো যাই হোক, তারপরে আমরা 4 ভাই। তো এই পপুলার হলেও আসলে অনেক জায়গায় অনেক কিছু মেনটেন করে চলতে হয়, কারণ হচ্ছে বাইরের পৃথিবী সত্যি আসলে একটু অন্যরকম, হিসাব নিকাশ করে কথা বলতে হয়। যেরকম আমি বলি যে আমি এখানে আসবো মিরাক্কেল আসার জন্য ভিসার অ্যাপ্লাই করতেছিলাম ইন্ডিয়ান অ্যাম্বাসিতে। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ার যেহেতু প্রোগ্রাম করে গেছি, ওখানে ঢুকতে নিজের মনে হয় যে আপনাদের এরিয়াতে আসলাম এরকম। তো একটা ভাবটা রেলা টেলা নিয়ে গেছি, যে তো বলতেছে যে নেম,
আমি রনি, আবু হেনা রনি। আপনাদের মিরাক্কেল ছিল না, ওই যে মিরাক্কেল, ওই প্রোগ্রামটার 6 সিজনে আমি চ্যাম্পিয়ন ছিলাম এবং এবারও যাচ্ছি গেস্ট হিসেবে যাচ্ছি এবার এসে। মানে কনসা প্রোগ্রাম, সরি ট্যুরিস্ট ভিসা। তার চেয়ে আরেকটা যেটা বিষয় হয় যে এটা সবারই শিখে রাখা দরকার, কারণ এখানে যে বিষয়টা এটা বাইরের পৃথিবী টের পাওয়া যাবে। অনেকে বলে এই তুমি মিরাক্কেলের রনি, তখন বলতে হবে হ্যাঁ আমি সেই রনি, আমি মিরাক্কেলের। যদি বলে এই তুমি এই মিরাক্কেলে গেছিলে না, মিরাক্কেল কি প্রোগ্রাম, তুমি গেছিলে না? না আমি আগে মিরাক্কেল করতাম, এখন ভালো হয়ে গেছি। তো এইসব বিষয় আসলে খুব সেন্সিটিভ বিষয়, আমি দুষ্টু মিষ্টি জোকস বলতাম। তো এইটা থেকে একটু সতর্ক হয়েছে। যেরকম একটা স্টেজে আমি পারফর্ম করতে উঠবো, তো ওখান থেকে একটা যেখানকার হেড সে আসছে ভিতরে, সে বলছে এটা তো ফ্যামিলি প্রোগ্রাম, তো এমন কোনো জোকস বলো না যেটা জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাব ফেলে। তো এইসবের কারণে আমি একটু সতর্ক হয়ে গেছি এবং আমি ওখানেও প্রতিজ্ঞা করেছি এবং আপনাদেরকেও কথা দিলাম যে এই জোকস সেকশনটা থেকে আমি মোটামুটি অনেকটাই বের হয়ে আসছি এবং কথা দিলাম এটা থেকে আমি ডিটাচ থাকবো। এবং আমি এখন কবিতা আবৃত্তি নিয়ে চর্চা করছি। এই বিষয়টা কিন্তু একটা ভালো বিষয়, কিছু মনে করবেন না, আমি জাস্ট একটু আবৃত্তি শেয়ার করতে পারি? হ্যাঁ নিশ্চয়ই। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে দিয়ে বলেছিল বাকিটা পরে হবে। সেই বৈষ্ণবী আর ফিরে আসেনি, আর 2টা বাচ্চা আমি মানুষ করছি। মামা বাড়ির মাঝি নাদের আলী, সন অফ কাদের আলী, বলেছিল বড় হও দাদা ঠাকুর, তোমায় আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব, সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে, অবৈধ প্রেম। ফুলটা নষ্ট করলো। আমি আর কত বড় হব নাদের আলী, আমার মাথায় ঘরের ছাদ ফুরে আকাশ স্পর্শ করলে তবেই তুমি আমাকে 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাবে? না, অত বড় হলে তুই নিজেই বিল দেখতে পাবি। একটা রয়্যাল গুলি কিনতে পারিনি, আফসোস। এই তোর বন্দুক আছে? লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা, মেয়েরা করছে আফসোস। ভিখারির মতো তাকিয়ে রেখেছি ভিতরে রাস উৎসব, ফর্সা রমণীরা আমার দিকে ফিরেও তাকায়নি, তাকাইছে তোরে দেখেই হাসছে। বাবা বলেছিল একদিন আমরাও কি লাঠি চুষবো না লজেন্স? বাবা এখন অন্ধ, অথচ আমাদের দেখা হয়নি কিছুই, বিষয়টা একটু ঝাপসা। সেই লাঠি লজেন্স আমাকে কেউ আর ফিরিয়ে দেবে না। কেন ফিরিয়ে দেবে? তুই নিজে দেখছিস সুজা সুজা শেষ করে ফেলাইছে। বুকের ভিতর সুগন্ধি রুমাল দেখে বরুণা বলেছিল খুঁজে পাবি না। ভালোবাসার জন্য দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, কি গুতান গুতাইলো। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম, গুইনা দেখ 2টা কম আছিল। তবুও কথা রাখেনি বরুণা, বরুণার বুকে এখন শুধুই মাংসের গন্ধ, তরকারি ঝোল পড়ছিল ও পরিষ্কার করে না। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, তাই আমিও রাখবো না। একা ফেলে পালালি কোথায়, ওরে পরবাসী, ওরে বন্ধু আমার ফিরে আয়। মিট একটা কথা বলার আছে। রনি সত্যি সত্যি কতটা বড় সেলিব্রিটি হয়েছে একটা উদাহরণ আমি টাটকা পেয়ে এসেছি, সেটা কাউকে বলা হয়নি, রনির সাথে শেয়ার করছি, রনিও জানে না সেটা। প্লিজ। কিছুদিন আগে আমি এডমন্টনে একটা নাটক করতে গেছিলাম একটা 3 জনের দল নিয়ে। ওরা আগে রনিকে নিতে চেয়েছিল কিন্তু রনি রেমুনারেশন দিতে পারেনি, তাই সেখানটায় আমি যাওয়ার সুযোগ পাই। ক্যা বাত। কিন্তু আমার এটা শুনে অসম্ভব আনন্দ হয়েছে। রনি, মানে থ্যাঙ্কস টু দ্য টিম মিরাক্কেল যে এই সারপ্রাইজটা আমরা কিন্তু জানতাম না যে আজকে তুই আছিস। আর আজকে না মানে একটু অসাধারণ অসাধারণ, হ্যাঁ ভাবা যায় না। ওয়েল ডান আবু হেনা রনি। এই আদর, এই ভালোবাসা, এই স্নেহ তোমার প্রাপ্য ছিল। কাল পর্যন্ত তুমি মিরাক্কেলের সিজন 8 দেখছিলে তোমার ওদিক থেকে, আজকে এদিকে রয়েছো।
এবার আপনারা প্রাণ ভরে যাকে এতদিন ধরে চেয়েছিলেন সে কিন্তু মাঝে মাঝে দফায় দফায় পারফর্ম করবে। থ্যাংক ইউ রনি, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই পর্বে অফকোর্স ফেসলা হবে এবং একজনকে বোধহয় আমরা হারাতে চলেছি, আমি জানি না, রেজাল্ট ডিক্লেয়ার করবেন জাজরা। তার আগে এই 3 দিন সোম মঙ্গল বুধ এই 3টে রাত মিলিয়ে যারা যারা পারফর্ম করেছেন তারা সবাই এখানে চলে আসুন প্লিজ। এই বিশাল নক্ষত্র সমাবেশে কাকে আমরা হারাতে চলেছি সেটা একটু বাদেই আমরা ডিক্লেয়ার করব এখানে। তার আগে যারা এই মুহূর্তে সেটে বসে আছেন তাদের মধ্যে থেকে একজনকে বাছবো, যিনি আমাদের গেস্ট। সেটে থাকুন বস কন্টেস্টের মাধ্যমে তিনি এখানে এসেছেন। সমীর দাসকে একটু মঞ্চে আসতে অনুরোধ জানাই। কাছ থেকে দেখলেন একজনকে যাকে সিজন 6-এ দেখেছেন আপনি। আবু হেনা রনিকে নিশ্চয়ই ফলো করতেন তখন। আজকে এই যে উচ্ছ্বাস, এই মানে সাংঘাতিক রকমের একটা হোম কামিং একটা ছেলের, সেটা চাক্ষুষ দেখলেন, কেমন লাগলো? খুবই সুন্দর, এক কথায় খুবই সুন্দর। আপনি 4টে কথা ব্যবহার করেছেন এখানে, আপনি বললেন কেন এক কথায়? না ঠিক আছে, আপনি একবার বললাম বলে এক কথা বলি। ও আচ্ছা, টানা একবার। কি করেন সমীর বাবু আপনি? আমি এখন এই ডিটিএইচ কোম্পানি দ্বারা সার্ভিস করি। ভেরি গুড, ডিরেক্ট টু হোম। আপনি তো ডিটিএম এ চলে এলেন, ডিরেক্ট টু মিরাক্কেল। অল দ্য বেস্ট সমীর বাবু, আপনি এবার ডিরেক্ট টু সিট চলে যান। থ্যাংক ইউ সো মাচ। অনেকে ভাবছেন আমি কিছু করলাম না কেন, আরো কিছু বললাম না কেন। না, বুধবার রাতে আমি কাউকে কিচ্ছু করি না। জাজেস প্রথমে বেস্ট পারফর্মার অফ দ্য ডে, মানে প্রাণ পরিচিত ক্র্যাকার পারফর্মার অফ দ্য ডে। সবাই মিলে একসাথে বলি 1 2 3 কাজু। কংগ্রাচুলেশনস কাজু। মোট 25,000 টাকা, 20,000 টাকা চেক জি বাংলার তরফ থেকে, 5,000 প্রাণ পরিচিত ক্র্যাকারের তরফ থেকে, এন্ড অফ কোর্স রেডিও মির্চি 98.3 FM আমাদের রেডিও পার্টনার, তাদের তরফ থেকে এই মির্চি গুড়ি ব্যাগ। কাল শুনতে ভুলবেন না হাই কলকাতা ঠিক সকাল 7টা থেকে 11টার মধ্যে, যেখানে থাকবে একটা কন্টেস্ট যার মাধ্যমে রেডিও মির্চির কোনো একজন লাকি লিসনার পাবেন সুযোগ আমাদের সেটে আসা। নাও ততটা লাকি নয় কে, মানে এলিমিনেট হয়ে যাচ্ছে কে? অনেকদিন বাদে যদিও দেখলাম তিতাস, সরি ভাই, তিতাস এগিয়ে এসো প্লিজ। নিয়ম অনুযায়ী, রুল অনুযায়ী তোমার পারফরমেন্স সব থেকে উইক লেগেছে। দের ইজ স্কোপ ফর ইমপ্রুভমেন্ট, কিন্তু খেলার নিয়ম অনুযায়ী এলিমিনেশন চলে আসে এখানে এবং সেই কারণে তোমার বিদায় আপাতত। তোমার ফ্যামিলি, তোমার বন্ধু বান্ধব, তোমায় যারা ভালোবেসে ফেলেছেন ইতিমধ্যেই, তারা নিশ্চয়ই কিছু শুনতে চাইবেন তোমার মুখ থেকে। আপনারা যারা আমার কাছে এক্সপেক্ট করেছিলেন আমি অনেক দূর খেলবো, তাদের জন্য সরি। ইতিমধ্যে আমার কিছু ফ্যানও হয়ে গেছিল, তাদের কাছে আমি দুঃখিত যে আপনাদের ইচ্ছা আমি পূরণ করতে পারলাম না, সরি। এটা একটা সাময়িক খেল। ভবিষ্যতে আই এম শিওর তুমি তোমার এই প্রতিভাকে আরো বেটার করবে এবং অন্য কোথাও কাজে লাগাবে। ডোন্ট স্টপ লাফিং এন্ড ডোন্ট স্টপ বিং লাফড অ্যাট, দুটোই সমানভাবে মেনটেন করো। অল দ্য বেস্ট তিতাস। থ্যাংক ইউ। তিতাসের জন্য জোরে হাততালি সবাই মিলে। এটা একটা গান হতেই হবে। জোকসের মাঝে ডান্স আছে, জোকসের মাঝে ডান্স আছে, জোকসের মাঝে ডান্স আছে, আজ মনে হয় চান্স আছে। ফালতু জিনিস তাই নিয়ে আমরা হুল্লোড় করি। হ্যাঁ,
এখানে যারা বসে রয়েছেন জাজেস প্যানেলে, স্বনামধন্য অভিনেতা অভিনেত্রী, এরা কেন এটা করেন, কিসের জন্য উস্কান আমায়? তুমি তো গাইলে তো। দাদা দোষটা তো আমারই, আমি কেন নাচবো? সবার কথায় ধাম করে বলতো গাইতে, গাইয়ে দিলাম। এটা হচ্ছে প্লেনের ক্যাবিনে প্যাসেঞ্জারদের সঙ্গে পাইলট দুজন গল্প করছে, সমস্ত এয়ার হোস্টেসরা দাঁড়িয়ে, এবং প্যাসেঞ্জাররা জিজ্ঞেস করছে তা প্লেন কোন উড়াবে। আমরাও এখানে গোটা শোটাকে অটো ডিরেক্টর, অটো এডিটর, যেমন চলে আর কি, সব অটোতে করে দিয়ে এখানে ট্যাক্সি চলে এসছে সবাই। এক কারখানার মালিক শ্রমিককে বললেন, ওই বউকে আদর করলে আনন্দ হয় না পরিশ্রম হয়? ওই বাবু আনন্দ হয়। ওই কেন? ও পরিশ্রম হলে তো আমাদের দিয়ে করাতেন। আমি একদিন ফাজিল মামার সাথে গল্প করতেছি, হঠাৎ করে মামার প্রচন্ড পটিতে চাপ দিছে। মামা গেল পটি করতে, 1 ঘন্টা ধরে অনেক কষ্টে এতটা পটি করছে। তারপর বলতেছে হতচ্ছাড়া মেয়ে পটি। আমি তো অবাক, মামা মেয়ে পটি কেন? সেই কখন কইছে বাইরে, মু কতক্ষণ পর বাইরিল দেখ। এসে একদিন বলছে জানো তো আমি না বাড়িতে না ঠিক মতো খেতে পাই না। কেন রে, কি হয়েছে, প্রবলেমটা কি? বাবা চাকরি করে, মা চাকরি করে, রান্না করার কেউ থাকে না, তো বাড়িতে খেতে পাই না। ল্যাংট্যাং খেলে বেশ অন্য রকমের একটা ক্রিয়েটিভিটি জন্মায়, কিন্তু বেশি ল্যাং খেলে সে তো ল্যাংড়া হয়ে যাবে ওস্তাদ। এইভাবেই একের পর এক ল্যাং খাওয়ার শেষে ঝিমঝিম করবে মাথা সম্মেলনের নেশা। মুখে মুখে ছড়া কাটা অনেক দিন ধরে মীরের পেশা।